নমস্কার, আমি প্রীতম বিশ্বাস। বলেছিলাম আবার খুব তাড়াতাড়ি হাজির হব গল্পকথার আরেকটি নতুন গল্প নিয়ে। চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে। আজ কোনো ভৌতিক গল্প নয়, আজকে ভালোবাসার গল্প, আজকে কাছে আসার গল্প। চলো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের নাম আবার আসবো ফিরে। কেন আজকের গল্পের নাম আবার আসবো ফিরে সেটা জানতে হলে কান পাততে হবে কিন্তু গল্প কথাতে। চলো শুরু করা যাক আজকের গল্প আবার আসবো ফিরে। রাতুল ব্যানার্জি ও তার মা উর্মিমালা ব্যানার্জি থাকেন কলকাতার একটি ফ্ল্যাটে। রাতুলের বাবা ছোটবেলাতেই মারা গেছেন। রাতুল এখন আইটি সেক্টরে চাকরি করে। রাতুলের কাছে এখন ফ্ল্যাট, গাড়ি সবই আছে। সেই ফ্ল্যাটের দোতলাতেই থাকে কমলিকা রায় ও তার বাবা সুনন্দন রায়। ফ্ল্যাটের লিফটে ওঠানামা করতে ও ফ্ল্যাটের দুর্গাপুজোতে নানা রকম অনুষ্ঠানে রাতুলের সাথে কমলিকার দেখা হয় ঠিকই, কিন্তু কথা কোনোদিনও হয়নি। কমলিকা আর্ট কলেজে পড়ে, খুব ভালো ছাত্রী, খুব ভালো ড্রয়িং করে। একদিন সকালে কমলিকা কলেজ যাওয়ার সময়, ওলাটা এখনই ক্যান্সেল হতে হলো? 11টা থেকে ক্লাস, এখন 10টা বেজে গেছে। কি যে হবে কে জানে। সেই সময় রাতুল অফিসে যাবে বলে গ্যারেজ থেকে গাড়ি বার করছিল। কমলিকা হঠাৎ রাতুলকে বলল, এক্সকিউজ মি, আচ্ছা আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন? সেক্টর 5। কেন, কিছু দরকার আছে? না মানে আমাকে যদি একটু আমার কলেজের সামনে ছেড়ে দিতেন। আসলে আমি একটা ওলা বুক করেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছে। 11টা থেকে ক্লাস, অলরেডি এখন 10টা বেজে গেছে। কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোথায় নামাতে হবে বলুন? বিশ্ব বাংলা গেটের কাছে নামালেই হবে। ঠিক আছে, উঠে আসুন। রাস্তায় যেতে যেতে কমলিকা আর রাতুল দুজনেই চুপ করে বসে থাকলো। কেউ কারুর সাথে কোনো কথা বলল না। রাতুল রাতুলের মতো গাড়ি চালিয়ে গেল, কমলিকা কমলিকার মতো চুপ করে বসে থাকলো। কিন্তু কমলিকা আর চুপ থাকতে পারল না। কমলিকা হঠাৎ বলে উঠল, আচ্ছা আপনি কি এতটাই চুপচাপ নাকি কম কথা বলেন? না, তেমন কিছু না। আসলে অচেনা মানুষের সাথে একটু কমই কথা বলি। মানে আমাকে অচেনা মানুষ বলছেন? একই ফ্ল্যাটে থাকি, আপনি 4তলায় আমি দোতলায়। উঠতে নামতে তো প্রতিদিনই আমাদের দেখা হয়, তাও আপনি আমাকে অচেনা মানুষ বলছেন? এ বাবা, না না, ঠিক তা নয়। কোনোদিন আসলে দেখা হলেও কথা তো হয়নি, তাই আসলে কেমন একটা লাগছে। বুঝলাম। কি বুঝলেন? এই বুঝলাম যে আপনার মেয়েদের প্রতি একটু ফোবিয়া আছে। আপনি এই বুঝলেন? তা একটু আড্ডু আছে। সুন্দরী মেয়েদের প্রতি আমার একটু ফোবিয়া আছে বলতে পারেন। আমাকে তাহলে সুন্দরী বলছেন? তা তো সুন্দরী আছেনি, এর আবার সন্দেহ আছে নাকি? যাক ভালো। রাতুলের ফ্ল্যাটের বয়স্ক মানুষদের জন্য ভালো কিছু কাজ করা, বাচ্চাদেরকে চকলেট দেওয়া, বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, এইগুলো দেখে কমলিকার অনেক দিন আগেই রাতুলকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু কোনোদিনও প্রকাশ করতে পারেনি। ব্যাস ব্যাস, আমি এসে গেছি, এখানেই দাঁড়াও। ও ওকে, দাঁড়াচ্ছি। এই রে, তোমাকে তুমি বলে ডেকে ফেললাম, কিছু মনে করলে না তো? তুমিটাই তো ভালো লাগে শুনতে। আচ্ছা একটা কথা বলার ছিল, এরপর কি আমাদের কোনো যোগাযোগ হবে নাকি আজই শেষ? যোগাযোগ করলেই করা যায়। এরপর কমলিকা গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে চলে যেতে যায়। আবার ফিরে এসে কমলিকা বলে ওঠে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য। ইটস ওকে, কোনো ব্যাপার না। কমলিকা চলে যেতে যাচ্ছিল। রাতুল পেছন থেকে আবার ডেকে ওঠে, শোনো, আমার ফোন নাম্বার 80365244, নোট করে নিও কিন্তু। কমলিকা মুচকি হেসে ফিরে চলে যায়।
খোলা চুল হাওয়ায় উড়ে যায়। রাতুলের মনের মধ্যে কমলিকার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। রাতুল এর আগে কখনো কোনো মেয়ের সংস্পর্শে আসেনি। রাতুল সেদিন অফিসে গিয়ে কাজে মন বসাতে পারে না। বারবার ভাবছিল হোয়াটসঅ্যাপে বুঝি এক্ষুনি একটা মেসেজ ঢুকবে, কিন্তু মেসেজ আসে না। রাতুল অফিস থেকে সন্ধেবেলায় বাড়ি চলে আসে। সন্ধে কেটে রাত হয়ে যায়, কিন্তু মেসেজ আসে না। পরদিন ছিল সানডে। স্যাটারডে নাইটে ঠিক রাত 11:10 রাতুলের ফোনে একটা মেসেজ আসে। হাই, আমি কমলিকা, চিনতে পারছো? রাতুল খুব তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নেয়। ওপর থেকে স্ক্রল করে নামিয়ে মেসেজটা দেখে। ভাবছিল সঙ্গে সঙ্গে সিন করবে কিনা, তাই নেটটা অফ করে হোয়াটসঅ্যাপে ঢুকে মেসেজটা সিন করে দেখে যাতে ব্লু টিক না পড়ে। রাতুল মনে মনে খুব আনন্দ পায়। সারাদিন এই মেসেজের অপেক্ষাতেই তো সে ছিল। সাহস পাচ্ছিল না যে তার রিপ্লাই দেবে। এরপর সাহস নিয়ে সে নেটটাকে অন করে হোয়াটসঅ্যাপে ঢুকে মেসেজের রিপ্লাই দেয়। হ্যাঁ বলো। এতক্ষণ লাগলো রিপ্লাই দিতে? সে তো আমিও জিজ্ঞাসা করতে পারি, এত ঘন্টা লাগলো মেসেজ করতে? সারাদিন কলেজে খুব ব্যস্ত ছিলাম। আর তারপর তুমি যেভাবে নাম্বারটা বলেছিলে সেটা 80 না 82 সেটাই মনে করতে পারছিলাম না। তারপর কিভাবে মনে পড়লো? ফ্ল্যাশব্যাকটা খুব ভালোভাবে ভাবলাম, ব্যাস মনে পড়ে গেল। কাল তো সানডে, তোমার ছুটি? হ্যাঁ, ছুটি আছে। আচ্ছা, কেন বলো তো? কাল কি তাহলে আমরা দেখা করতে পারি? এত তাড়াতাড়ি কি এত দূর এগোনোটা ঠিক হবে? এগোচ্ছি আর কোথায়, এগোতে গিয়ে তো পিছিয়েই যাচ্ছি। এই, কি বলতে চাইছো বলো তো? না না, কিছু না। কমলিকা মনে মনে কিছুটা আনন্দ পায়। কমলিকা চাইছিল রাতুলের সাথে সম্পর্কটা যেন কিছুটা ঘনিষ্ঠ হয়। এরপর কমলিকা বলে, আচ্ছা, তাহলে কি আমরা কফি শপে দেখা করতে পারি? তুমি সত্যি মিট করবে? কেন মিট করব না? কাল তাহলে বিকেল 5টায় আমরা মিট করছি। সকালে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। পরদিন বিকেলে কমলিকা আর রাতুল কফি শপে মিট করে। ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। দুজন দুজনকে ভালোবেসে ফেললেও কেউ কাউকে কোনোভাবেই বলতে পারে না। কেটে যায় 2 মাস। একদিন রাতুল কমলিকাকে ফোন করে। সেই সময় কমলিকা তার আর্ট কলেজের কিছু ডকুমেন্টস আলমারিতে খুঁজছিল। কমলিকা ফোনটা ধরে বলে, হ্যাঁ, বলো। এই, ব্যস্ত আছো? না না, সেরকম ব্যস্ত নই। কলেজের কিছু ডকুমেন্টস পাচ্ছিলাম না, তাই সেটা আলমারিতে খুঁজছিলাম। বলো না, তুমি কি বলবে বলো। একটা কথা বলার ছিল তোমায়। হ্যাঁ, বলো না। আসলে মানে কিভাবে বলবো ঠিক মানে বুঝতে পারছি না। এরকম আমতা আমতা যদি তুমি করতে থাকো তাহলে তোমার কথাটা আর বলাই হবে না। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, তোমার না বলা কথাটা আমিই বলি। রাতুলের এই অবস্থা দেখে কমলিকা বুঝতে পারে রাতুল কি বলতে চায়। কমলিকা তো এই কথাটাই শুনতে চায় রাতুলের মুখে, কিন্তু একটি মেয়ে কখনো নিজে মুখে কোনোদিনও বলতে পারে না বলে সে কখনো বলতে পারেনি। কিন্তু রাতুলের এই অবস্থা দেখে কমলিকা বলে ওঠে, আমাকে বিয়ে করবে? হ্যাঁ, ডাইরেক্ট মানে বিয়ে? মানে প্রথমে একটু প্রেম করে নিলে হতো না? সবাই তো প্রেম করার পরেই বিয়ে করে, আমাদেরটা না হয় বিয়ের পরের জন্যই তোলা থাক।
পড়ে ধুধু মরু দেশে হাহাকারে মরিচিকা ভেবে না হয় কাছে এসো সব দেওয়া নেওয়া চুকে গেলে যদি দিন শেষে একা লাগে যেন মরিচিকা ক্ষণিকে শান্তি দেয়। এরপর হঠাৎ করে কমলিকার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে যায়। কমলিকাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসে। রাতুলকে কমলিকা সকাল সকালই ফোন করে দিয়েছিল। কমলিকা আজকের জন্য একদমই প্রস্তুত ছিল না। কমলিকা তার বাবা মাকে এখনো পর্যন্ত রাতুলের কথা কোনো কিছু বলতে পারেনি। দেখতে আসা ছেলেটির সাথে কমলিকা আলাদা করে কথা বলতে চায়। ছেলেটি বলে, বলছি, আপনি কি এখনই বিয়ের জন্য প্রস্তুত? না না, আমার আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন না। আমি এই ফ্ল্যাটেরই একটা ছেলেকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমি না আপনাকে বিয়েটা করতে পারবো না। আমি এখনও আমার মা বাবাকে কিচ্ছু বলতে পারিনি ওর সম্বন্ধে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আর তাছাড়া আপনি যদি আমার মা বাবাকে সব বলে দেন, আমি কিন্তু খুব বিপদে পড়ে যাব। না না, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চলুন। ছেলেটি আর কমলিকা এরপর ঘরে ফিরে আসে। ছেলেটি কমলিকার বাবাকে বলে, কাকাবাবু, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত নই। কি বলছো এসব বাবা? কিন্তু এখন তো আমার কিছু করার নেই কাকাবাবু, মাফ করবেন। ছেলেটি এবং তার মা ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক সেই সময়ে ঘরে ঢুকে আসে রাতুল। কাকু, আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বাবা রাতুল, ভেতরে এসো। কাকু, মানে আমি কমলিকাকে আর কমলিকা আমাকে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই। আপনার মতামতটা জানতে চাই। কমলিকার বাবা আগে থেকেই রাতুলকে চিনত। একই ফ্ল্যাটে থাকে, যেতে আসতে তো দেখাও হয়। রাতুলের গুডউইলও আছে, খুব ভালো ছেলে। সেক্ষেত্রে কমলিকার বাবা রাতুলকে পছন্দও করত। কমলিকার বাবা বলে ওঠে, এই মরেছে, আমি তো ঠিক বুঝতেই পারছি না এইসব কি হচ্ছে। এই মনা, কি বলছে রাতুল এইসব? হ্যাঁ বাবা, রাতুল যা যা বলছে সব ঠিক বলছে। আমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসি। সবই তো বুঝলাম, কিন্তু তোমার মা কি রাজি হবে রাতুল? আমার মা সব জানেন কাকু। যদি আপনি রাজি থাকেন তাহলে আজ বিকেলে আসতে বলি। এরপর রাতুল ও কমলিকার খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যায়। বৈশাখের 4 তারিখ গোধূলি লগ্নে রাতুল ও কমলিকার শুভ বিবাহ সম্পন্ন হয়। তাদের ভালোবাসার অটুট বন্ধন প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে সিঁদুরদানের মাধ্যমে সম্পন্ন হয়। বিবাহের পর তাদের দুজনের মধ্যে খুব ভালো করে দিন যেতে থাকে। ভালোবাসার মানুষকে কাছে পেলে সময় তো ভালো যাবেই। কেটেছে অনেকগুলো মাস। কমলিকার হঠাৎ করে একদিন মাথাটা ঘুরে ওঠে। বাথরুমে গিয়ে কমলিকা মুখে চোখে জল দিয়ে আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সেই দেখে পেছন পেছন কমলিকার পেছনে তার শাশুড়িও গিয়ে হাজির হয়। এরপর কমলিকার শাশুড়ি বলল, কি হয়েছে? কি হয়েছে মনা? তোর কি মাথা ঘুরছে? কমলিকা বলল, মাথাটা না হঠাৎ করে ঘুরে উঠলো মা, জানো। রাতুল কমলিকাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, কনগ্রাচুলেশনস মিস্টার ব্যানার্জি, আপনি বাবা হতে চলেছেন। এই কথা শোনার পর বাড়িতে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়। সবাই উত্তেজিত হয়ে পড়ে। বাড়িতে একটা নতুন অতিথি আসছে যে। 2 থেকে 3 মাস কেটে যায়। কমলিকার শাশুড়ির যত্নে কমলিকা এখন খুব ভালো আছে। হঠাৎ করে একদিন শরীর খারাপ নিয়ে রাতুল বাড়ি ফিরে আসে। কমলিকা জিজ্ঞাসা করে, কি হলো? কি হয়েছে গো তোমার? তোমাকে এরকম লাগছে কেন? জানি না,
আজকাল খুব মাথার যন্ত্রণা করে জানো। আজও মানে এত মাথার যন্ত্রণা করছিল যেন মনে হচ্ছে মাথাটা পুরো ছিঁড়ে যাচ্ছে। এই কথা আমি তোমার মুখে আগেও শুনেছি। তুমি ডাক্তারটা কেন দেখাচ্ছ না বলো তো? তুমি ডাক্তার দেখাও, তুমি আজকেই যাবে। সেদিন রাতুল ডাক্তারের কাছে গেল। ডাক্তার অনেক কিছু টেস্ট করলো, মাথায় স্ক্যানও করলো। স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তার যা বলল সেটা শুনে রাতুলের পায়ের তলার মাটি সরে গেল। সরি মিস্টার ব্যানার্জি, আপনার ব্রেন টিউমার লাস্ট স্টেজ। এই কথা শোনার পর রাতুল কি করবে ভেবে পেল না। সে কি বাড়িতে জানাবে নাকি সবকিছু লুকিয়ে রাখবে? সে লুকিয়েই রাখলো, বাড়িতে কিছু বলল না। কিন্তু ভগবান তার অসুস্থতার কথা লুকাতে দিল না। দিনের পর দিন রাতুলের অবস্থা আরো খারাপ হতে থাকলো। প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা বাড়তে থাকলো। বারবার কমলিকা তাকে জিজ্ঞাসা করতে থাকলো, কিন্তু রাতুল কোনো উত্তর দিত না। কি গো, কি হয়েছে বলো তো? ডাক্তার যখন রিপোর্টটা দিয়েছিল সেটাও তুমি আমাকে ঠিক মতো জানাওনি। তুমি নাকি বলেছিলে ওষুধ খেয়ে সব ঠিক হয়ে যাবে। কই, কিচ্ছু হচ্ছে না তো। সত্যি কথাটা বলো না আমায়। আমার আর মনে হয় আমাদের সন্তানের মুখ দেখা হবে না জানো তো। কি সব বলছো ভুলভাল কথা? কি লুকোচ্ছ আমার কাছে? বলো না, কি হয়েছে আমায় বলো। রাতুল আর কোনো কিছু লুকাতে পারল না। রাতুল কেঁদে ফেলল। সে বলল, আমার আমার ব্রেন টিউমার লাস্ট স্টেজ, আর টাকা হবে না কি বলছো তুমি? তোমাদের সাথে। কেন বলছো এরকম ভুলভাল কথা? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন বলছো তুমি আমাকে এসব তোমরা ভুলভাল ভালো কথা? থেকো। কমলিকা হাউ মাউ করে কেঁদে উঠল। কমলিকার কান্না শুনে পাশের ঘর থেকে রাতুলের মাও চলে এলো। সেও সবকিছু জানতে পেরে গেল। বাড়িতে একটা হাহাকার পড়ে গেল। যত দিন যায় রাতুল মৃত্যুর কোলে আরো ঢলে পড়তে থাকে। যমরাজ যেন তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। চোখ ঢুকে গেছে রাতুলের। রাতুল আরো রোগাগ্রস্ত হয়ে পড়ে। মাথার চুল কেটে দেওয়া হয়েছে তার। মাথার যন্ত্রণায় যখন সে কাতরাতে থাকে, কমলিকা সে দৃশ্য কোনোভাবেই চোখে দেখতে পারে না। ধীরে ধীরে কমলিকার ডেলিভারি ডেট চলে আসে। সকালবেলায় কমলিকাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। ভগবানের এমন পরিহাস, ঠিক সেই দিনই রাতুলও মাথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিছানা শয্যা হয়ে গেল। তাকেও ওই একই নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয়। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার সাথে বজ্র বিদ্যুৎ। একদিকে অপারেশন থিয়েটারে কমলিকা প্রসব যন্ত্রণায় চিৎকার করছে, আর অন্যদিকে রাতুল আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে। আইসিইউ থেকে ডাক্তারবাবু বেরিয়ে এসে রাতুলের মাকে বলেন, আপনাকে রাতুলবাবু ভেতরে ডাকছেন। রাতুলের মা দৌড়ে দৌড়ে ভেতরে গেল। রাতুলের হাতটা ধরতেই রাতুল বলল, মা মা আমার হাতে আর সময় নেই মা, আমার হাতে আর সময় নেই। তুমি নিজের খেয়াল রেখো মা, আর কমলিকাকেও দেখো। ছেলে হয়ে তোমার উপর আর দায়িত্ব পালন করতে পারলাম না মা। সন্তানের মুখ আমার আর দেখা হলো না। তুমি কমলিকাকে বলো আমি আবার ফিরে আসবো। আমি আবার আসবো ফিরে। এই বলে রাতুল মৃত্যুর কোলে ঢলে পড়ল। রাতুলের মা কান্নায় ভেঙে পড়ল। একদিকে রাতুলের মৃত্যু, আর অন্যদিকে
অপারেশন থিয়েটারে জন্ম নিল কমলিকার কোলে এক পুত্র সন্তান। কমলিকাকে নার্স বলল, কংগ্রাচুলেশনস মিসেস ব্যানার্জি, আপনার ছেলে হয়েছে। কমলিকা আধো চোখ বুজে ছেলের মুখ দেখে আবার চোখ বন্ধ করে নিল। অন্যদিকে রাতুলের মা নিজের চোখের জল মুছে নিচের নাতি হওয়ার খবর শুনে মনকে শক্ত করে নিল। কমলিকাকে কোনোভাবেই বলা যাবে না যে রাতুল আর এই পৃথিবীতে নেই। নার্সিং হোম থেকে রাতুলের বডি দেওয়ার পর রাতুলের মা দেহ সৎকার করে নার্সিং হোমে পরের দিনকে এলো কমলিকাকে নিতে। কমলিকা জ্ঞান ফেরার পর শুধু রাতুলকেই খুঁজছে। কমলিকা শাশুড়ি মাকে দেখে জিজ্ঞাসা করলো, মা, রাতুল কোথায়? ও এলো না তো আমায় নিতে। এরপর কমলিকার শাশুড়ি মা বলল, বাড়ি চল, গিয়ে দেখতে পাবি ও বাড়িতেই আছে। এরপর কমলিকা তার ছেলেকে কোলে নিয়ে নার্সিং হোম থেকে তার শাশুড়ি মার সাথে বাড়ি ফিরে এলো। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখল রাতুলের একটি ছবিতে মালা দেওয়া। কমলিকা আর নিজেকে স্থির রাখতে পারল না। কমলিকা হাউমাউ করে কেঁদে উঠল। কমলিকা তার শাশুড়ি মাকে বলল, তুমি আমার মিথ্যে কথা কেন বললে মা? কেন বললে? এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না মা। ও আমাকে একা রেখে চলে গেল। এটা কি হয়ে গেল? কি হয়ে গেল মা? ও আমাকে একা রেখে চলে গেল। এটা আমার সাথে হওয়ার কথা ছিল না, ছিল না। কেটে গেল অনেকগুলো বছর। এতক্ষণ ধরে কমলিকার কোলে মাথা রেখে তার 20 বছরের ছেলে রাহুল গল্পগুলো শুনছিল। রাহুল বলে উঠল, মা, ঠাম্মি তো অনেক বছর হলো মারা গেছে। তুমি এত কষ্ট করে আমাকে বড় করেছো। তোর বাবা মারা যাবার পর তুই তো আমার শেষ সম্বল রে। তুমি দেখো মা, আমি কখনো কখনো তোমায় ছেড়ে যাব না। আমি সব সময় তোমার পাশে থাকবো, দেখো। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি বাবার মতন পুরোপুরি এক দেখতে কি করে হলাম মা? তোর বাবা মারা যাওয়ার সময় তোর ঠাম্মিকে বলে গেছেন সে আবার আমার কাছে ফিরে আসবে। তাই তো সে তোর মধ্যে দিয়েই আমার কাছে ফিরে এসেছে। সত্যিই আমার আর কোনো দুঃখ নেই। তোর বাবা কখনো কাউকে কথা দিয়ে কথা রাখেনি, এমন কোনো দিনও হয়নি। তাই সে কথা রেখেছে। এতক্ষণ ধরে তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প আবার আসবো ফিরে। আশা করি সবার খুব ভালো লেগেছে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। চলো, আজকের মতন টাটা।